সাধারণত ক্যাপসিকামের সিজন আমরা শীতকালীন এটা ফসল বলে থাকি। আমরা শীতকালেই সাধারণত করে থাকি। আমরা জানি আমাদের বাংলাদেশে শীতকালটা শুরু হয় নভেম্বর থেকে। সেই ক্ষেত্রে আমরা নভেম্বর এবং ডিসেম্বর হলো উপযুক্ত সময় ক্যাপসিকাম চাষের ক্ষেত্রে। তবে বাজার দর বিবেচনা করে আমরা জানি আগাম এবং আমরা যদি বলি লেট যে ফসলগুলো করি, আর্লি এবং লেট ফসল করলে আমরা দামটা ভালো পাই। সেই ক্ষেত্রে আমরা সেপ্টেম্বর এবং অক্টোবরটারে বেছে নিতে পারি যদি আমরা আগাম করি। এবং তাইলে আমরা যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা যদি আমরা ক্যাপসিকাম চাষ করি, তাহলে নভেম্বর ডিসেম্বর সিজন করতেছে, আর সেপ্টেম্বর অক্টোবরটা করলে আমরা আগাম করতেছে এবং ওই সময় চারা লাগানো সবচেয়ে বেস্ট। তাই ক্ষেত্রে আপনি যদি সেপ্টেম্বরে করতে চান আর যদি 40 দিন বয়সী গাছ লাগাইতে চান আপনি মূল জমিতে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সেপ্টেম্বর মাসে বীজ সোয়িং করতে হবে। আবার যদি সেপ্টেম্বর মাসে চারা লাগাইতে চান তাহলে আগস্টে কি করতে হবে, বীজ সোয়িং করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি ক্যাপসিকামের সিজনটা দেখি, ক্যাপসিকামের সাধারণত সিজন নভেম্বর থেকে ডিসেম্বর। আমরা যদি আগাম দেখি, আগাম আমরা করতে পারবো সেপ্টেম্বর। এখন আমাদের দেশের ক্ষেত্রে বলেন বহির্বিশ্বে বিভিন্ন রকমের ক্যাপসিকাম হয়। সাধারণত ক্যাপসিকামকে আপনি যদি বিভিন্ন লেয়ারে ভাগ করেন, আমরা দুইটা লেয়ারেই ভাগ করতে পারি। একটা হলো আপনার সবুজ ক্যাপসিকাম আর একটা হলো কালার ক্যাপসিকাম। তাহলে আমরা দুইভাবে কি ক্যাপসিকামকে ভাগ করতে পারি, একটা হলো সবুজ ক্যাপসিকাম আর দুই হলো কালার ক্যাপসিকাম। কালার ক্যাপসিকাম বিভিন্ন কালারের হয়ে থাকে, যেমন হয়ে থাকে লাল, হলুদ, তারপর বেগুনি, তারপর হয়ে থাকে হলো আপনার কমলা, তারপর বাদামি, আরো বিভিন্ন রকমের কালার হয়ে থাকে। সাধারণত আমাদের বীজপাতা কোম্পানি আপনি দেখবেন যে আমরা 5 রকমের কালার নিয়ে কাজ করতেছি। আমাদের যে সবুজ কালারটা, সেই সবুজ কালারটার নাম হলো আপনার সুপার হিট। কালার ক্যাপসিকামের মধ্যে আমাদের কয়েকটা কালার আছে, যেমন লাল যে কালারটা, সেই কালারটার নাম হলো সুলতানা। হলুদ কালারটা যেটার নাম, সেই হলুদের নাম হলো সুলতান। আমাদের যে বেগুনি কালার যে ক্যাপসিকাম নাম, সেটার নাম হলো ইন্ডিগো। এবং আমাদের কমলা কালার যে ক্যাপসিকামের নাম, সেই কমলা ক্যাপসিকামের নাম হলো অ্যাম্বার। তাহলে আমাদের এই 5 রকমের ক্যাপসিকাম আছে। আমরা এই জিনিসগুলা সেপ্টেম্বর থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা কি করতে পারি, চারা উৎপাদনের মাধ্যমে আমরা ক্যাপসিকাম চাষাবাদ করতে পারি। এখন আসেন জমি প্রস্তুতি। ক্যাপসিকাম জমি প্রস্তুতির ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো, যেহেতু ক্যাপসিকাম মরিচ ভ্যারাইটিরই একটা, সেই ক্ষেত্রে মরিচে যেভাবে আমরা জমি প্রস্তুত করি সেভাবে ক্যাপসিকামে জমি প্রস্তুত করব। সেই ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করতে পারি, ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট। যদি আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি তার সাথে আমরা ট্রাইকোডার্মা দেব। যদি ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করি, যেহেতু ট্রাইকো কম্পোস্টে ট্রাইকোডার্মা ব্যবহার করেই করা হয়, আর ভার্মি কম্পোস্ট মূলত কেঁচো সার। ঠিক আছে? ভার্মি অর্থাৎ ভার্মিন হলো কেঁচো, এই ভার্মিন থেকে আসলে মূলত আসছে কি ভার্মি কথাটা আসছে, অর্থাৎ কেঁচো সার। তাহলে আমরা কি করব, প্রথমে ভার্মি কম্পোস্ট দিব, এর সাথে আমরা ব্যবহার করব ট্রাইকোডার্মা। আমরা ভার্মি কম্পোস্ট আর ট্রাইকোডার্মা একসাথে মিক্স করে 2 থেকে 3 দিন, আমরা মনে করেন এটা স্কুপ আকারে মিক্স করে এটা একটা উপরে বস্তা দিয়ে ইট দিয়ে আমরা এটা 2 থেকে 3 দিন রেখে দেব। 2 থেকে 3 দিন রেখে দেওয়ার পর যদি জমিটা আবাদি হয় বা অন্য ফসল শেষ হওয়ার পরে আমরা যেটা করব, জমিটা একটা চাষ দেব। চাষ দেওয়ার পর আমরা জমিটা কিছুটা দেখবেন আপনি পানি উঠে আসবে, পানিটা কিছুটা শুকাইতে দেব। একটু কাদা কাদা অবস্থা হইলেও কোনো সমস্যা নেই। 2 থেকে 3 দিন যেই ভার্মি কম্পোস্ট আর ট্রাইকো কম্পোস্টটা রাখা আছে, সেই ভার্মি এবং ট্রাইকো কম্পোস্টটা আমরা মূল জমিতে ছিটিয়ে দেব এবং বিঘা প্রতি আপনার ট্রাইকোডার্মা ব্যবহার করব 2 থেকে 3 কেজি।
আর ভার্মি কম্পোস্টটা ব্যবহার করব 300 থেকে 500 কেজি। এই জিনিসগুলা ডিপেন্ড করবে মাটির পিএইচ এর উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে আমরা যে কোনো ভাবেই হোক আমাদের মাটির পিএইচটা আগে নির্ধারণ করে দেব যে আমাদের মাটির পিএইচ কত, কারণ মাটির পিএইচ এর উপর নির্ভর করবে আপনি ভার্মি কম্পোস্ট কতটুকু পরিমাণ ব্যবহার করতেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাটির পিএইচ এর ক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্ট বা সারগুলা কিভাবে দিবেন, কতটুকু দিবেন তার উপর নির্ভর করবে। কারণ আমরা জানি যে মাটির পিএইচ এর উপর নির্ভর করে নাইট্রোজেনের আপটেক ক্যাপাসিটি, পটাশিয়াম, সালফার এগুলির আপটেক ক্যাপাসিটি আসলে মূলত পিএইচ এর উপর নির্ভর করে। তো অবশ্যই জমি প্রস্তুতির আগে, মূল জমি প্রস্তুতির আগে আপনি যেটা করবেন পিএইচটা চেক করে নেবেন। সেই ক্ষেত্রে বীজ পাতা আপনাদের তাকেমুরা অর্থাৎ জাপানি কোম্পানি আমাদের সয়েল পিএইচ টেস্টার মিটার, এটা হলো DM-13, আরেকটা আছে হলো DM-15। আপনি DM-13 এর মাধ্যমে আপনি শুধু মাটির পিএইচ নির্ণয় করতে পারবেন, আর DM-15 এর মাধ্যমে মাটির পিএইচ এবং সয়েলের যে ময়েশ্চার সেটাও নির্ণয় করতে পারবেন। তো আপনারা যদি কেউ এই সয়েল পিএইচ টেস্টার মেশিনটা নিতে চান তাহলে ডিসপাতার হটলাইন নাম্বারে যোগাযোগ করে এই পিএইচ মিটারটা নিয়ে নেবেন। কারণ এই পিএইচ মিটারটা আমরা চায়নার প্রোডাক্ট বিক্রি করতে পারতাম, কিন্তু আপনারা জানেন কোয়ালিটির দিক দিয়ে জাপানের এই তাকেমুরা যে ইলেকট্রিক ওয়ার্কস লিমিটেড তার একটা বিশাল সুনাম আছে, এবং এটা একটা অ্যানালগ মিটার হওয়ার কারণে ডিজিটাল মিটারগুলোতে জানেন বিভিন্ন রকমের ইরোর দেখা দিতে পারে, ক্যালিব্রেশনের বিষয়গুলো থাকে, বা আমরা অনেকেই ক্যালিব্রেশন না জানার কারণে বিভিন্ন রকমের সমস্যায় পড়ি। সেই ক্ষেত্রে অ্যানালগ টেস্টার মেশিনগুলো আপনাদের মাটির পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সয়েল পিএইচ টেস্টার মিটারের ক্ষেত্রে অ্যানালগের ক্ষেত্রে সবচেয়ে ভালো সুবিধা যেটা আছে, এইখানে কোনো ব্যাটারি লাগে না, চার্জ দিতে হয় না। আর আপনি ডিজিটাল যদি ব্যবহার করেন ব্যাটারি লাগতে পারে, এবং ব্যাটারি লাগে, মোস্ট অফ দ্য জায়গায় ব্যাটারি লাগে। সেই ক্ষেত্রে আপনি ব্যাটারির যে ঝামেলাটা আছে সেই ঝামেলা থেকে আপনি অ্যানালগ ব্যবহার করলে অ্যাকুরেট রেজাল্টও দিবে, এবং যেটা হবে আপনি ব্যাটারির যে ঝামেলা, ক্যালিব্রেশনের ঝামেলা থেকেও আপনি মুক্তি পাবেন। তো আপনারা যারা পিএইচ টেস্টার মেশিনটা নেবেন তারা অবশ্যই ডিসপাতার হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। একটা ক্যাপসিকাম সাধারণত 4 মাস পর্যন্ত ফলন দিতে পারে, এবং আমরা দেখতেছি যে যদি আপনি ভালো ভ্যারাইটির বীজ নেন, বাইরের বীজ নেন, তাহলে 6 মাস পর্যন্ত আপনি ফলন পাবেন, ঠিক আছে। আর সাধারণত আমরা বলি চারা সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে যদি আপনি চারা করেন তাহলে মাটিবাহিত যে রোগগুলো সেগুলি থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও আপনি যে মাটিতে পিএইচ এর একটা তারতম্য থাকে, সেটা কিন্তু যারা রেডি কোকোপিট ব্যবহার করে সেই ক্ষেত্রে হাই কোয়ালিটি মেনটেন করার ট্রাই করা হয়। সেই ক্ষেত্রে ইসি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, এবং আমাদের যে পিএইচ আছে সেই পিএইচটা মেনটেন করে রাখা হয়। এই জন্য রেডি কোকোপিটে সিডলিং ট্রেতে যদি আপনি চারা উৎপাদন করেন সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন মাটিবাহিত রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং চারার গ্রোথ ভালো হবে। চারা সাধারণত 28 থেকে 32 দিন বয়সে চারা লাগানো সবচেয়ে ভালো। তবে 28 থেকে 32 দিনের চারার যদি আপনি দেখেন গ্রোথ ভালো না হয়, গাছে কিন্তু কোকোপিট থেকে যে খাবারটা নিবে সেটা যদি ঠিকমতো আপটেক না করতে পারে, সেই ক্ষেত্রে আপনি 35 থেকে 40 দিন বয়সে চারা রোপণ করাটা সবচেয়ে শ্রেয়। বোঝা গেছে? এবং মনে রাখবেন সিডলিং ট্রের ক্ষেত্রে 105 অথবা 110 সেলের যে সিডলিং ট্রে সেই জিনিসটা আপনি ব্যবহার করবেন। কারণ দেখেন মরিচের ক্ষেত্রে আমরা কত করি, 128 সেল ব্যবহার করে থাকি সাধারণত। এখন 128 সেলের যে হোলটা থাকে, যে গর্তটা থাকে, সেটা আসলে সাফিসিয়েন্ট থাকে না, যথেষ্ট থাকে না গাছটা খাবার নেওয়ার ক্ষেত্রে। যেহেতু আমরা জানি যে ক্যাপসিকামের চারাটা মরিচ চারার থেকে তার পাতা বড় হয়, তার মানে তার সারফেস এরিয়া কিন্তু বেশি, খাবার তৈরির অপরচুনিটিটা বেশি থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো খেয়াল রেখে কাজগুলো করব। এবার আসেন, যখন আপনি বীজটা বাজার থেকে কিনবেন, বীজটা বাজার থেকে কেনার পর আপনি প্রথমে 15 থেকে 20 মিনিট রোদে শুকায় নেবেন। রোদে শুকায় নেওয়ার পর তারপর সেটাকে ছায়াযুক্ত স্থানে আপনি ঠান্ডা করে নেবেন। বীজটাকে ঠান্ডা করে নেওয়ার পর আপনি ক্যাপসিকামের ক্ষেত্রে চেষ্টা করবেন 12 থেকে 24 ঘন্টা আপনার বীজটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। অর্থাৎ সোকিং পিরিয়ড আমরা বা সোকিং টাইম যেটা, সেটা আমরা বলতেছি 12 থেকে 24 ঘন্টা। এবং 12 থেকে 24 ঘন্টার পর আপনি সেটাকে সরাই নিয়ে আসবেন পানি থেকে, অর্থাৎ পানিটা ঝেড়ে নিয়ে আসবেন। একটা সুতি কাপড়ে রেখে পানিটা আমরা বলি নিংড়ায় নেওয়া, তাই না। নিংড়ায় নেওয়ার পর আমরা যেটা করব, ইনটেফা কোম্পানি যে হাদাক আছে সেই হাদাকটা আমরা ব্যবহার করব। কিসের জন্য? সেটা হলো বীজ শোধন করে নেওয়ার জন্য।
এখন হাদাক বীজ শোধনের ক্ষেত্রে হাদাকটা কিভাবে ব্যবহার করব? হাদাকটা আমরা ব্যবহার করব হলো প্রতি লিটার, অর্থাৎ 1 লিটার আমি যদি পানি নিই, 1 লিটার পানিতে 2 গ্রাম হাদাক আমরা দিব এবং হাদাক দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট কি করব? রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা যখন এই যে বীজটা পানি নিলাম, নেওয়ার পরে সুতি কাপড়ে রাখার পরে বা একটা প্লেটের মধ্যে রাখার পরে আমরা ওইখান থেকে চামচ দিয়ে অল্প একটু পানি নিব। পানি নিয়ে ওইটা বীজটাকে কি করব? একটু মাখা মাখা করব, ঠিক আছে? একটু ভেজা ভেজা করব। ভেজা ভেজা করার পরে কিছুক্ষণ রেখে দিব, 15 থেকে 20 মিনিট আবার রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা একটা পরিষ্কার কাপড় দিয়ে তারপরে বীজটা কি করে নেব? মুছে নেব। মুছে নেওয়ার পর একদম অনেক মোছার দরকার নেই, যতটুকু মোছানো যায় উপরের আবরণ যেটা প্রদীপটা আছে কিছুটা পরিষ্কার করে নেব। নেওয়ার পর ওই ন্যাকড়া যেটা আছে আমাদের সুতি কাপড়ের মধ্যে আপনি বীজটা দিয়ে তারপরে আপনি কি করবেন? এটা ফোল্ডিং করবেন। ফোল্ডিং করে চটের বস্তার মাধ্যমে পরবর্তীতে আমরা বীজ যে জাগ দেওয়ার প্রক্রিয়া সেটা মেনটেন করব। আমরা বস্তা দিয়ে আমরা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে কিছুটা পানি স্প্রে করব, ভিজা ভিজা রাখবো এবং চটের বস্তা ঢেকে দিব, চটের বস্তা দিয়ে বেঁধে দিব এবং একটা কোনো গরম উষ্ণ যে স্থান সেখানে রেখে দিব। এবং রেখে দেওয়ার পরে আমরা 24 ঘন্টা পর আমরা একটু দেখবো অবস্থা। যখন দেখবো কিছুটা মাথা বের হবে অথবা একটু সাদা আবরণী ভাবটা আসছে, তখন আমরা সিডলিং ট্রেতে এটা কি করব? বীজটা সোয়িং করব। ক্যাপসিকামের ক্ষেত্রে 3 ফুটের বেড নেবেন, তাহলে বেডের প্রস্থটা হবে হলো আপনার 3 ফুট। তারপর আপনারা যেটা করবেন 2 ফুটের একটা ট্রেন নেবেন, তারপর আবার 3 ফুটের একটা বেড এবং চারা থেকে যে চারা দূরত্ব হবে, এই চারা থেকে চারা দূরত্ব হবে 16 থেকে 18 ইঞ্চি। এখন কেউ যদি আপনি ক্যাপসিকামের ক্ষেত্রে বা কোনো চাষাবাদের ক্ষেত্রে ড্রিপ ইরিগেশন ইউজ করেন, সেই ক্ষেত্রে একটা ইনলাইন ড্রিপের ক্ষেত্রে বিভিন্ন রকমের অরিফিস আছে। অর্থাৎ আমরা ইনলাইন যেটা ড্রপার আকারে পানি পড়ে, ড্রপার এক জিনিস, ইনলাইন পাইপ আরেক জিনিস। ইনলাইন পাইপে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমরা অরিফিস অথবা আমরা বলি হলো ওপেনিং থাকে, সেই ওপেনিংগুলো আপনারা জানে নেবেন। যেমন একটা ওপেনিং আছে হলো 30 সেন্টিমিটার, একটা ওপেনিং আছে 40 সেন্টিমিটার, আর একটা ওপেনিং আছে 50 সেন্টিমিটার। যারা ড্রিপ ইরিগেশন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই সেন্টিমিটারটা ইঞ্চিতে নিয়ে নেবেন এবং ইঞ্চিতে নিয়ে ওই অনুযায়ী আপনি চারা করবেন। এবং আমরা বলি আনুমানিক ধারণা আমরা যদি দিই, এটা আপনার 12 ইঞ্চি, 40টা আপনার আসে হলো 16, আর 50টা আসে হলো 19-20 এর কাছাকাছি। তো এইভাবে যখন আপনি কাজ করবেন আপনি জানবেন চারার দূরত্বগুলো কতটুকু পর লাগাইতে হবে, সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে আর কি ফসল উৎপাদনের ক্ষেত্রে। এবং আপনি এক ড্রিপ লাইন দিয়ে আপনি একাধিক ফসল করতে পারবেন। যেমন মনে করেন 12 ইঞ্চি যদি কেউ ড্রিপ লাইন করে, যে তার ওপেনিং একটা ইনলাইন টেপের ওপেনিং 12 ইঞ্চি পর পর, তাহলে কিন্তু সে বেশি ফসল করতে পারতেছে না। কিন্তু ওপেনিং যদি আপনি মনে করেন 16 থেকে যেটা 20 ইঞ্চি পর পর হচ্ছে, সেখানে কিন্তু সে একাধিক ফসল করতে পারতেছে। সেই ক্ষেত্রে আপনি বুদ্ধিমানের কাজ হবে 16 থেকে 20 ইঞ্চি নেওয়ার জন্য। তাহলে আপনি কি হবে? আপনি সব রকমের ফসল রোটেশন আকারে করতে পারবেন। তো ড্রিপ ইরিগেশন করার ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনার আমরা বলি যদি মালচিং পদ্ধতিতে করেন তাহলে 3 ফুট বেডের জন্য অবশ্যই আপনি 4 ফিটের মালচিং ব্যবহার করবেন এবং 4 ফিট মালচিং ব্যবহারের ক্ষেত্রে ব্রেন থেকে বেডের যে হাইটটা হবে সেই হাইটটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই 8 থেকে 10 ইঞ্চি দেওয়ার জন্য। কারণ আপনারা যদি বেশিরভাগ ক্ষেত্রে 6 ইঞ্চি দেন, আপনারা যদি 6 ইঞ্চি দেন, আপনারা জানেন সয়েল ইরেশন, ওয়াটার ইরেশন বলে একটা টার্ম আছে, হ্যাঁ, অর্থাৎ মাটির ক্ষয়। কারণ আপনি যখন পানি দিবেন তখন মাটিটা ধুয়ে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কোনোটা যদি আপনি 6 ইঞ্চি করেন, সেটা দেখা গেছে নেমে আপনি 4 ইঞ্চিতে নেমে যেতে পারে। তো এটা কিন্তু আপনার জন্য হার্মফুল হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আপনি যদি 10 ইঞ্চি বেড করেন, সেটা যদি 2 ইঞ্চি নামে, তাও কিন্তু আপনি 8 ইঞ্চি পাচ্ছেন। সেই ক্ষেত্রে গোড়া পচা থেকে শুরু করে চারায় বিভিন্ন রকমের ছত্রাক যে অ্যাটাকগুলো হয় সেখান থেকে আপনি মুক্তি পাবেন। এরপর আরেকটা জিনিস হলো, আপনি যেহেতু চারা থেকে চারা দূরত্ব লাগাচ্ছেন 16 থেকে 18 ইঞ্চি, তাহলে আপনি বেড থেকে ড্রেন থেকে বেডের যে দূরত্বটা হবে
সেটা আপনি 5 থেকে 6 ইঞ্চি ভিতরে লাগাইতে পারেন। তাহলে যদি আপনি আমার যদি বলি 3 ফুটের ক্ষেত্রে এটা 36 ইঞ্চি যদি হয়, 36 ইঞ্চি যদি হয়, আমি যদি এখানে 6 ইঞ্চি বাদ দিই, এখানে যদি 6 ইঞ্চি বাদ দিই, তাহলে 12 ইঞ্চি বাদ যাচ্ছে। তাহলে আপনি থাকতেছে হলো 24 ইঞ্চি, অর্থাৎ 2 ফুট। সাড়ে থেকে সাড়ে দূরত্ব হচ্ছে 2 ফুট, এবং এটা হলো আমরা যেটাকে বলি সেটা হলো ডাবল বেড।